Hello everyone, welcome to another lecture of Macroeconomy, and today we're going to discuss the fifth chapter of the third module of economics for engineering, the inflation and our price change. So what is inflation? Inflation is defined as the increase in average power price. তো ইনফ্লেশন বলতে আমরা কি বুঝতেছি যে যে আমাদের প্রাইসে যে ইনক্রিজটা হচ্ছে আমার গুডস বলো সার্ভিসেস বলো ওভার টাইম সময়ের সাথে সাথে আমার জিনিস বস্তু জিনিসের যে প্রাইসের ইনক্রিজমেন্ট হচ্ছে তাকে আমরা বলছি ইনফ্লেশন। মানে ইনফ্লেশন কি হুইচ রিডিউস দ্য পারচেসিং পাওয়ার অফ মানি, যে আমরা যে আগে যে টাকা দিয়ে আমরা যেটুকু জিনিস কিনতে পারতাম এখন ওই টাকা দিয়ে আমরা কম জিনিস কিনতে পারি। তো সেটাই হচ্ছে ইনফ্লেশন, মানে টাকার ভ্যালুটা কমছে অ্যান্ড জিনিসের ভ্যালুটাও দিন দিন বেড়ে যাচ্ছে। And in other words, inflation occurs when the same amount of money buys fewer goods. মানে ইনফ্লেশন বলতে আমি সিম্পলি বুঝছি যে সেম অ্যামাউন্ট অফ মানি, মানে 100 টাকায় আগে যেখানে আমি ধরো 100টা লজেন্স কিনতে পারতাম, আজকে আমি কি করতে পারছি 100 টাকায় আমি 50টা লজেন্স কিনতে পারছি, মানে আমার পার্চেসিং পাওয়ার কমে যাচ্ছে। এই হলো ব্যাপার আলটিমেটলি। নাও হোয়াট ইজ ডিফ্লেশন? ডিফ্লেশন মানে অপোজিট, যেখানে আমার প্রাইস ডিক্রিজ করছে এন্ড মানুষের পার্চেসিং পাওয়ারটা বেড়ে যাচ্ছে। মানে তো যেখানে আমি 100 টাকায় 100টা জিনিস কিনতে পারতাম এখন আমি 100টায় 120টা জিনিস কিনতে পারি, মানে আমার পার্চেসিং পাওয়ার কি হয়েছে, বেড়ে গেছে, আমি কম পয়সায় বেশি জিনিস কিনতে পারছি। এটাই হলো কেস। নাও ইনফ্লেশন রেট বা রেটটা আমি কিভাবে বার করবো, ইনফ্লেশন রেটটা কিভাবে বার করবো? ইনফ্লেশন রেট ইজ pt plus 1 minus pt by pt into 100. Now what is this pt বা pt plus 1? তো এটাই হচ্ছে আমাদের প্রাইস ইন্ডেক্স এট টাইম টি, মানে আমার জিনিসের প্রাইস ইন্ডেক্স, যে প্রাইস প্রাইস লেখা থাকে তো আমার প্যাকেটে, তো সেই প্রাইস আর কি। তো টি টাইম টি তে আমার যে প্রাইস থাকবে, তারপর টাইম টি প্লাস ওয়ান, টাইমটা বেড়ে গেল অনেকদিন পরে, তখন যে প্রাইস থাকবে সেই দুটো, এই ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করি, টি pt plus 1 minus pt by pt into 100, that will be our inflation rate. Now, what is purchasing power? Next point. Purchasing power is measured in the real value of money. If inflation rate is a F per year, the purchasing power of $1 after 10 years, what will be that? তো বলছে যে যদি আমাদের কোনো একটা জিনিসের ইনফ্লেশন আমার যদি এফ পার ইয়ার হয়, মানে প্রত্যেক বছর আমার রেট এফ পার ইয়ারে আমার বেড়ে যাচ্ছে, ইনফ্লেশন মানে ইনফ্লেশন হচ্ছে আমার ইনফ্লেশন রেট, তাহলে একটা জিনিসের যদি একটা যদি $1 জিনিস, মানে একটা $1 পাওয়ার, $1 দিয়ে আমি যতটা জিনিস কিনতে পারবো, সেইটা আমার এন বছর পরে কত হবে? সেটা হবে হচ্ছে 1/1 প্লাস এফ টু দি পাওয়ার এন, 1/1 প্লাস এফ টু দি পাওয়ার এন। এটাই। তো এই দেখতে পাচ্ছ যদি আমার 3% ইনফ্লেশন রেট হয়, সেক্ষেত্রে দেখতে পাচ্ছ আমার পার্চেসিং পাওয়ার এইভাবে কমতে থাকে, মানে আমি $1 ভ্যালু আমার এইভাবে কমতে থাকবে। তো 6% কেমন হলে, 10% কেমন হলে, এইভাবে কিন্তু কন্টিনিউসলি কমতে থাকবে, মানে 20 বছর গিয়ে এরকম জায়গায় এসে ঠেকাবে $1 ভ্যালু। এখানে তুমি 1 রুপিও রাখতে পারো সেম ভাবে, ঠিক আছে, একই বিষয়। নেক্সট হচ্ছে এফেক্ট অফ ইনফ্লেশন। ইনফ্লেশনের জন্য আমার মার্কেটে কি কি এফেক্ট পড়ছে? ফার্স্ট ইজ রিডাকশন ইন পার্চেসিং পাওয়ার। ফার্স্ট, এটা আমরা অলরেডি বুঝলাম যে রিডাকশন ইন পার্চেসিং পাওয়ার, আমি এখন কম জিনিস কিনতে পারবো। নেক্সট হলো রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, ওয়েলথের রিডিস্ট্রিবিউশন হবে। দ্যাট মিনস ডিভোটার্স বেনিফিট বিকজ দে পে লোনস উইথ চিপার মানি, ঠিক আছে। না মানে এখন আগে যে লোনটা তুমি ধরো, কেউ লোন লিখেছে 2010 সালে, 2010 সালে ওই লোনের যে অ্যামাউন্ট আছে, ধরো 3 লাখ লোন নিয়েছিল, আজকের যুগে দাঁড়িয়ে ওই সেম অ্যামাউন্টটা বিকজ অফ ইনফ্লেশন ওই অ্যামাউন্টটা 6 লাখ হয়ে গেল। মানে কি আমার এখন ওকে বেশি পরিমাণ টাকা দিতে হচ্ছে ওই সেম লোনটাকে আমার এখন ইসে করার জন্য। তো এটাই রিডিস্ট্রিবিউশন অফ, মানে এখন বেশি আমাকে টাকা দিতে লাগতেছে। তো ক্রেডিটর সেই ক্ষেত্রে আমার রিসিভ লেস পার্চেসিং পাওয়ার ব্যাক। এই হলো ব্যাপার, মানে টাকার ভ্যালুটা কমে যাচ্ছে আমার, এরকম এরকম ব্যাপার। তো আনসার্টেনিটি ইজ ইনভেস্টমেন্ট, ঠিক আছে। তো হাই ইনফ্লেশন মেক্স লং টার্ম প্ল্যানিং ডিফিকাল্ট অ্যান্ড ডিসকারেজ দ্য প্রিন্সিপাল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। তো এই ক্ষেত্রে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যেটা আমার অ্যাকচুয়ালি হয়েছে সেটাকে কি করে, লং টার্মই আমার ডিফিকাল্ট করে দেয়। যদি ইনফ্লেশন হাই থাকে, মানে যে ক্যাপিটাল আমি ধরো 3 লাখ কোনো একটা প্রজেক্টে আমি ইনভেস্ট করেছি, তো ধরো 10 20 10 বছর পরে ইনফ্লেশন যদি হাই ছিল, ওই 3 লাখের ভ্যালু দেখা গেলো আমার 1 লাখও থাকলো না বিকজ অফ ইনফ্লেশন, কারণ প্রজেক্টে ইনভেস্ট করে দিয়েছি। তো এইভাবে কি হয়, ইনভেস্টমেন্টে কি ক্যাপিটালের ডিসকারেজ হয়। দেন ফিক্সড ইনকাম ইরোশন,
এটা বলতে কি বুঝি আমরা, যে পিপল অন ফিক্সড ইনকাম, যাদের ইনকাম ফিক্সড হয়েছে, লাইক পেনশনার। পেনশনারদের তো বেতন বাড়ে না, সেক্ষেত্রে তোমার ডিএফিআই এইসব আসে না পেনশনারদের ক্ষেত্রে, এটা ফিক্সড ইনকাম। তো যে 2010 সালে যে পেনশনে তার ঘর চলে যেত, ঘর চলে হাতে টাকা রাখতো, হয় হতে পারে 2020 সালে সেই টাকা দিয়ে তার ঘরে চলতেছে না এখন বর্তমানে, এরকম কেস হতে পারে বিকজ অফ ইনফ্লেশন। দেন ইন্টারেস্ট রেট রাইজ। তো এবার যারা টাকা পয়সা ধার দেয়, লেন্ডার্স বলতে তাদেরকে, লেন্ডার্স ডিমান্ড হায়ার নমিনাল ইন্টারেস্ট রেট টু কম্পেনসেট ফর ইনফ্লেশন। ইনফ্লেশনে কম্পেনসেট করার জন্য, আর ইনফ্লেশনের সাথে সাথে তার টাকার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকে, তার জন্য কি করবে, ইন্টারেস্ট রেটটা দিন দিন বাড়তে থাকবে। তো এই হলো বিষয়। ঠিক আছে, এক সময় আমার মনে আছে লোন পাওয়া যেত 5%, 6%, এখন লোন পাইতে গেলে ব্যাংকে 12-13% ইন্টারেস্ট দিয়ে লোন নিতে হয়, এরকম আর কি। বিজনেসেস অকার কস্ট ফর কনস্ট্যান্টলি আপডেটিং প্রাইসেস। এইভাবে কন্টিনিউয়াসলি কোনো একটা জিনিসের যে দাম আছে কনস্ট্যান্টলি বাড়তে থাকে। যেমন এক সময় 1 টাকা চকলেট অনেক বেশি পাওয়া যেত, এখন ওই 1 টাকা চকলেট হয়তো অনেক জিনিস কমে গেছে, ঠিক আছে। এখন ক্যাডবেরি সাইজ থেকে কমে গেছে, 10 টাকা অনেকটা বড় সাইজ পাওয়া যেত। এখন 10 টাকাটাই অ্যাকচুয়ালি আগে 20 টাকায় পাওয়া যেত, মানে এখন 20 টাকায় পাওয়া যায়, এরকম আর কি ব্যাপার ব্যাপার স্যাপার। সাইজ কমে যাচ্ছে দিন দিন। দেন হচ্ছে ব্র্যাকেট ক্রিপ, বা যেটাকে আমরা ট্যাক্স এফেক্টও বলি। তো ইনফ্লেশন ক্যান পুশ আ ট্যাক্স পেয়ার টু হায়ার ট্যাক্স ব্র্যাকেট ইভেন হিফ রিয়েল ইনকাম ইজ আনচেঞ্জড। মানে এই ক্ষেত্রে কি হচ্ছে, ধরো ইনফ্লেশনের জন্য তোমার ইনকামও আলটিমেটলি টাকার ভ্যালুটা কমে যাচ্ছে। তোমার আগে আগে যেখানে 3 লাখ ইনকাম করতাম, সেটা ইনফ্লেশনের কারণে এখন হয়তো 6 লাখ হয়ে যাচ্ছে। তো 6 লাখ যখনই হলো, সেটা কি ও ট্যাক্স, ধরো ট্যাক্সের আওতায় পড়ে গেল। বা ট্যাক্সের আওতায় কেন কেন পড়লো, কারণ ও তো মানে পার্চেসিং পাওয়ার তো সেম। মানে ওই 3 লাখে যে জিনিস কিনতে পারছিল, এখন ওটা 6 লাখে কিনতে পারছে, বা 6 লাখের উপর ট্যাক্স লাগছে, 3 লাখের উপর লাগতো না। এই হলো ব্যাপারটা হয়ে যায় একটা। নেক্সট হলো ইম্প্যাক্ট অন হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। ফিউচার ক্যাশ ফ্লোজ ইন ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট লুজ দ্য রিয়েল ভ্যালু। কস্ট এস্টিমেট মাস্ট অ্যাকাউন্ট দ্য ইনফ্লেশন। তো কস্ট যখন আমি ভাববো, কস্ট কোন একটা প্রোডাক্টের আমি কস্ট ডিসাইড করবো, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে কস্ট এস্টিমেশন সব সময় আমাকে ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের ক্ষেত্রে, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমায় কিন্তু ধরতে হবে ইনফ্লেশনের কেসটা। এন্ড ইনফ্লেশন কেন হয়, ইনফ্লেশনের কারণটা কি, ইনফ্লেশন কেন হচ্ছে, আবার ইনফ্লেশন হচ্ছে তো মানলাম, কেন হচ্ছে। ফার্স্ট হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন, এটা একটা টাইপ, ডিমান্ড পুল ইনফ্লেশন। এটা কেন হয়, occurs when the aggregate demand is in an economy outpaces the aggregate supply। একটা জিনিসের সাপ্লাই কম আছে, ধরো 100 জন লোক বিস্কুট চাইছে, বাট আমার কাছে বিস্কুট আছে 50টা। তো 100টা লোককে আমি নিশ্চয়ই বিস্কুট দিতে পারবো না। তো বিস্কুটের ডিমান্ড কি হবে, বিস্কুটের ডিমান্ড বেড়ে গেল। তো বিস্কুটের ডিমান্ড যদি বেড়ে যায়, তাহলে এখন বিস্কুটের প্রাইস যখন যদি 5 টাকা থাকে, তাহলে বিকজ অফ ডিমান্ড যেহেতু বেশি, তার জন্য এখন বিস্কুটের প্রাইসও বেড়ে যাবে, 10 প্রাইসও বেড়ে যাবে। তো এইটাই হচ্ছে সিম্পলি ডিমান্ড ইনফ্লেশন। বিকজ অফ ডিমান্ড আওয়ার কি হচ্ছে, লেস সাপ্লাই যেটা আসছে, যেটা লেস সাপ্লাই আসছে, সেটা কি তারও একটা অ্যাগ্রেগেট হয়ে যাবে। এই হলো ব্যাপার। নেক্সট হলো কস্ট পুশ ইনফ্লেশন। কস্ট বাই রাইজিং প্রোডাক্ট কস্ট, বা যেমন হচ্ছে সেই ক্ষেত্রে রিডিউস দ্য সাপ্লাই। ঠিক আছে, এখন ধরো কোনো প্রোডাক্টের কস্ট বেড়ে যাচ্ছে, মানে সেটা বানানোর কস্ট বেড়ে যাচ্ছে। তো বানানোর কস্ট যদি বেড়ে যায়, একটা একটা ফার্মার যদি বলি, আমি কৃষক, সে কি করছিল, আগে ধরো 20টা বেগুন এক মাসে উগাচ্ছিল। নাও যেহেতু বেগুন বোনার বা বেগুন উগানোর খরচা বেড়ে গেল, তখন দেখা গেল ওই কৃষক মাত্র 15টা বেগুনই করতে পারছে। তো মার্কেটে 5টা বেগুন কম পৌঁছচ্ছে, 5টা বেগুন কম পৌঁছচ্ছে। তো 5টা বেগুন যখন কম পৌঁছাচ্ছে, তাহলে আলটিমেটলি কি হলো, সাপ্লাই কমে গেল, ডিমান্ড বেড়ে গেল। তো আবার সেই আলটিমেটলি ইনফ্লেশন হয়ে গেল। এটা একটা হতে পারে। নেক্সট হলো বিল্ড ইন বা ওয়েজ প্রাইস সিরিয়াল ইনফ্লেশন। এটা বলতে আমরা কি বুঝি, যে ওয়ার্কার্স ডিমান্ড হায়ার ওয়েজেস anticipating a future inflation, business passes higher labor cost on higher prices and perpetuating the cycle। মানে কি বলা হয়েছে, ধরো একটা ফার্মার আছে, সে বারবার আমার হচ্ছে ফসল বুনছে। ফসল বুনে যে ফসলটা ধরো আসলো, 20টা আমার বেগুন আসলো, সে 20টা বেগুন বিক্রি করতো, ধরো টোটাল ও ইনকাম করতো 180 টাকা। 180 টাকা ও ইনকাম করতো। এখন ও কি ভাবলো, যে আমি 180 টাকা কেন ইনকাম করবো, আমার 200 টাকা ইনকাম করা দরকার। তাহলে ও কি করলো, বেগুনের দাম বাড়িয়ে দিল। এখন ও নিজের বেগুনের তখন দাম বাড়িয়ে দিল, তাহলে আলটিমেটলি কি মার্কেটে লোকজন বেগুনের ডিমান্ড, দাম বেড়ে গেল আলটিমেটলি। তো ডিমান্ড বাড়ুক না বাড়ুক, দাম তো বেড়ে গেল। তো দাম বাড়ার জন্য অটোমেটিক ইনফ্লেশন হয়ে গেল। এই এলো সিস্টেমেটিক্যালি। ঠিক আছে। নেক্সট হচ্ছে মনিটারি ইনফ্লেশন। মনিটারি ইনফ্লেশন বলতে বোঝায় আমরা, এক্সেসিভ মানি সাপ্লাই গ্রোথ লিডস টু মাচ মানি চেজিং টু ফিউ গুডস। ঠিক আছে।
মডারেট ইনফ্লেশন মানে আমি কি করছি মার্কেটে, ধরো এই রিজার্ভ ব্যাংক থেকে আগে কি ছিল, ধরো 100টা 500 টাকা নোট বাড়াইতো। তো 100টা 500 টাকার নোট ধরো 5 জনের মধ্যে ডিভাইড হয়ে যেত, ঠিক আছে, ভালো কথা। এখন কি হচ্ছে, তো সেই 5 জন এই 100টা নোট নিয়ে মানে 20টা নোট পাচ্ছে, সেটা তারা তাদের মতো খরচ করছে, ঠিক আছে। এবার কি হলো, রিজার্ভ ব্যাংক কি করলো না, 100টা না, সবার জন্য 500 টাকা করে নোট প্রিন্ট হলো, তাহলে সবাই এখন 100টা করে নোট পাচ্ছে। তাহলে 100টা নোট করে পাচ্ছে মানে সবার পার্চেসিং পাওয়ার বেড়ে গেল হঠাৎ করে, সবাই বেশি বেশি জিনিস কেনা শুরু করে দিল। তো যখন সবাই এখন বেশি বেশি জিনিস কেনা শুরু করে দিল, তো সেই জিনিসের ডিমান্ড বেড়ে গেল মানে আবার ইনফ্লেশন হয়ে গেল। তো কিভাবে ইনফ্লেশন হয়ে গেল, এই জিনিসটাই কিন্তু মনের একটা জিনিস। তাহলে কি বুঝলাম, ডিমান্ড বাড়লে ইনফ্লেশন হবে। এবার কস্ট যদি আমরা কোনো জিনিসের কস্ট বাড়ে গেলে তার সাপ্লাই কমে যাবে, এবং সাপ্লাই কমে গেলে আবার ডিমান্ড বেড়ে যাবে, তো ডিমান্ড বেড়ে গেলে আবার ইনফ্লেশন হয়ে যাবে। কোনো জিনিসের দাম যদি অটোমেটিক কেউ বিজনেস বাড়ায় দেয়, বেড়ে দাম যদি ইনবিল্ট বাড়তে থাকে, তো সেই ক্ষেত্রে তার ইনফ্লেশন হতে থাকবে। আমি অতিরিক্ত টাকা যদি মানুষের হাতে দিয়ে দিই, মানে পার্চেসিং পাওয়ার তাদের বাড়াই দিলাম হঠাৎ হঠাৎ করে, তো সেই ক্ষেত্রে তো আমার ইনফ্লেশন হয়ে যাবে, কারণ তার বেশি পরিমাণে টাকা খরচা করবে, ঠিক আছে। ওই সেম জিনিসের উপরে আমার অনেকগুলো টাকা খরচা হবে, মানে জিনিসের আলটিমেট দাম বাড়বে, তাই আবার ইনফ্লেশন হয়ে যাবে। তো এই হলো ব্যাপার। নেক্সট হচ্ছে প্রাইস চেঞ্জ অ্যান্ড ইন্ডেক্সেস। তো প্রাইস কিভাবে চেঞ্জ হচ্ছে, প্রাইসের ইন্ডেক্স বলতে আমরা কি বুঝছি? প্রাইস ইন্ডেক্স বলতে আমরা বুঝি দ্য নর্মালাইজড ওয়েজেস অফ এভারেজ অফ দ্য প্রাইস রিলেটিভ ফর আ গিভেন ক্লাস অফ গুডস অর হচ্ছে সার্ভিসেস ইন আ গিভেন রিজিয়ন ডিউরিং আ টাইম পিরিয়ড। তো প্রাইস ইন্ডেক্স বোঝায় যে একটা নর্মালাইজড, ঠিক আছে, একটা নর্মালাইজড এভারেজ প্রাইস। যে ধরো হচ্ছে জলের বোতলের এভারেজ প্রাইস, মানে আমি কিনলের বোতল বলো, বিসলেরি বলো, বা যেই কোম্পানির জলের বোতল, অ্যাকোয়াগার্ড বলো, যে কোম্পানির জলের বোতল হোক, সব জলের বোতলের দাম কি একটা নর্মালাইজড এভারেজ দেখা গেলো 10 টাকা। 10 টাকায় আমরা 500 লিটার জল পাচ্ছি, ঠিক আছে। নর্মালাইজ সব সব জলের বোতল 10 টাকায় 500 লিটার পাওয়া যায়, মানে 500 ml পাওয়া যায় 10 টাকায় হাফ লিটার, বা 20 টাকায় আমার ফুল লিটার পাওয়া যায়, তাহলে নর্মালাইজড, ঠিক আছে। এটা নর্মালাইজড প্রাইস ইন্ডেক্স, এটাকেই বলবো আমার প্রাইস ইন্ডেক্স। তো এটা কি বার করে, প্রাইস ইন্ডেক্স বার করার জন্য সরে কস্ট অফ দা বাস্কেট ইন ইয়ার। দেখো প্রত্যেক বছরে বাস্কেটের প্রাইস কত হচ্ছে, আর কোন কোম্পানি বানায় সেটা গুলি মারো, বাস্কেটের প্রাইস কত হচ্ছে, এন্ড কস্ট অফ দ্য বাস্কেট ইন বেস ইয়ার, মেইন ইয়ারে যখন বেস ইয়ার যখন হলো সেই ইয়ারে আমার বাস্কেটের প্রাইস কত, তারপর সেটাকে আমার 100 দিয়ে ভাগ করে দাও, মানে গুণ করে দাও। তো সেটাই আমার প্রাইস ইয়ার, ওই সেই ইন্ডেক্স, প্রাইস ইন্ডেক্স ইন দ্যাট ইয়ার বাড়াবে, ঠিক আছে। তো এখানে বেস ইয়ার বলতে আমরা কি বুঝি, বেস ইয়ার বলতে ইট মেজার দ্য চেঞ্জ ইন প্রাইস অফ আ বাস্কেট গুডস রিলেটিভ টু বেস ইয়ার। মানে এই বেস ইয়ার সম্পর্কে আমাদের কিন্তু ভালো করে জানতে হবে, ঠিক আছে, সেটা জানবো ফিউচারে আমরা জানবো অবশ্যই। নেক্সট হলো টাইপ অফ প্রাইস ইন্ডেক্স। প্রাইস ইন্ডেক্স কত রকম হইতেছে, প্রাইস ইন্ডেক্স জেনারেলি আমার একটা হয় কাস্টমার প্রাইস ইন্ডেক্স, দ্যাট ইজ সিপিআই। সেটা হচ্ছে মেজার দ্য চেঞ্জ ইন প্রাইস লেভেল অর দ্য ওয়েটেজ এভারেজ মার্কেট বাস্কেট অফ কনজিউমার গুডস সার্ভিসেস, যেটা কনজিউমার গুডস সার্ভিসেস যেটা আছে। তো মোস্ট কমনলি ইউজড মেজার ইনফ্লেশন, এটাই আমার জেনারেলি নেওয়া হয়, মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স নেওয়া হয়, কনজিউমার যারা আছে জেনারেল পাবলিক, তারা যে জিনিসপত্র কিনছে বা সার্ভিসেস নিচ্ছে, সেগুলোর জন্য তারা কত টাকা পে করছে, মানে চেঞ্জ কত হচ্ছে, প্রাইস ইন্ডেক্স চেঞ্জ কি হচ্ছে, সেই জিনিসটা এখানে মেজার করা হয়। সেক্ষেত্রে এখানে ফর্মুলা দেওয়া আছে সিপিআইটি ফর আর গিভেন টাইম, সামেশন অফ পিটিকিউটি, সামেশন অফ পি0 কিউ0, পিটি কিউ0 আর হলো পি0 কিউ0 আর ইন্টু হচ্ছে 100। দেন পিটি কি জিনিস, কিউ0 কি জিনিস, পি0 কি জিনিস। তো পিটি হচ্ছে আমাদের প্রাইস ইন ইয়ারটি। তো পিটি মানে আমার যে ইয়ারে আমি প্রাইসের কথা হচ্ছে সেই ইয়ার, আর পি0 মানে হচ্ছে বেস ইয়ারের কথা বলা হচ্ছে, আর কিউ মানে হলো সিম্পলি কোয়ান্টিটি। কোয়ান্টিটি প্রত্যেক বছরই সেম কোয়ান্টিটি ধরা হচ্ছে, এই বছর যা বেস ইয়ারে যা কোয়ান্টিটি আসতো, আমাদের এই ইয়ারেও সেম কোয়ান্টিটি আসছে। তো সেই ক্ষেত্রে এটাকে আমি ওই সেম কোয়ান্টিটি নিয়ে হিসাব করছি, তো এটাকে বলছি আমরা কাস্টমার প্রাইস ইন্ডেক্স। একটা হয় প্রডিউসার প্রাইস ইন্ডেক্স, এটা ইন কেস অফ কাস্টমার যে কিনছে তাই না, যে আগে ডিস্ট্রিবিউটার আছে তার অ্যাঙ্গেল থেকে আমরা ভাবছি, যেটা মানে প্রোডাক্টটা বানাচ্ছে। তো মেজার্স দ্য এভারেজ চেঞ্জ ইন সেলিং প্রাইস, যে সেল করছে আর কি সেটা, সেল প্রাইস রিসিভড বাই দ্য ডোমেস্টিক প্রোডিউসার্স আর লিডিং ইন্ডিকেটর পিপিআই চেঞ্জেস অফটেন প্রিসিড সিপিআই চেঞ্জেস। তো কি হয়, অনেক সময় আমার দেখা যায় যে এই প্রডিউসার যে ডোমেস্টিক প্রাইসিং রাখে সেটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে থাকে, মানে একটু চেঞ্জেসটা তাড়াতাড়ি হয় রেদার দেন কাস্টমার প্রাইস ইন্ডেক্সের থেকে। নেক্সট হচ্ছে জিডিপি ডিফ্লেক্টর। তো জিডিপি ডিফ্লেক্টর বলতে কি বোঝে, দ্য রেশিও অফ নমিনাল জিডিপি আর হলো রিয়াল জিডিপির মধ্যে যে রেশিও, তাকে আমরা বলছি জিডিপি ডিফ্লেক্টর। এটাকে মাল্টিপ্লাই বাই 100 করতে হবে। তো ব্রডার দেন সিপিআই
আমরা কাস্টমার প্রাইস ইন্ডেক্সের থেকে অনেকটা ব্রডার হয়। এই ক্ষেত্রে ওভারঅল গুডস সার্ভিসেস প্রডিউস এন্ড ইকোনমি, একটা ওভারঅল একটা কান্ট্রির ইকোনমি বলো বা ওয়ার্ল্ড জিডিপি, যদি সে পুরো ওয়ার্ল্ডের একটা ইকোনমির উপরে এফেক্টিভ হচ্ছে, সেটা আমার এখানে দেখা হয়। নেক্সট হলো হোল স্কেল প্রাইস ইন্ডেক্স বা ডাব্লিউপিআই, সেটা ট্র্যাক দ্য প্রাইসেস অফ গুডস সলিড ইন বাল্ক অ্যাট দ্য হোল স্কেল লেভেল। হোল স্কেল লেভেলে ধরো পুরো পৃথিবীতে তো জলের বোতল দাম কত, সেই হিসাবে দেখতেছি আমি, একটা হোল লেভেলে দেখতেছি, হোল স্কেল লেভেলে দেখতেছি। ঠিক আছে। দেন হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং কস্ট ইন্ডেক্স বলতে কি বুঝি, স্পেশালাইজড ইন্ডেক্স ইউজ ইন ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স। তো এখন ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সে আমাদের একটু স্পেশালাইজড একটা ইউজ করা হয় ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সে, মানে আমি কিভাবে বানাচ্ছি জিনিসটা, যখন আমি বানাবো জিনিসটা, সেই ক্ষেত্রে কস্টিং ইন্ডেক্সটা আলাদা রকম হয়। যেমন একটা ইএনআর কস্ট, একটা কস্ট ইন্ডেক্স আলাদা হয়, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্লান্টের ক্ষেত্রে কস্ট ইন্ডেক্স আলাদা হয়, সেই সব আলাদা আলাদা কস্ট ইন্ডেক্স চলে আসে। নাও একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ল্যাসপিয়ার্স এন্ড হচ্ছে প্যাশে ইন্ডেক্স কাকে বলছি আমরা। ল্যাসপিয়ার্স ইন্ডেক্স বলতে আমরা বুঝি সেই ক্ষেত্রে আমাদের বেস কোয়ান্টিটি, আমাদের ফিক্সড কোয়ান্টিটি থাকে, আর প্যাশেতে আমরা কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি নিয়ে আলোচনা করি। নেক্সট হচ্ছে ফর্মুলা, সরি ল্যাসপিয়ার্স ইন্ডেক্স বার করার জন্য ফর্মুলা হচ্ছে সিম্পলি দিস। সেক্ষেত্রে দেখো কি দেখো, কিউ জিরো আমার বেস ইয়ারের কোয়ান্টিটি সেম রাখছি, আর বেস ইয়ারের কোয়ান্টিটি যদি আমরা কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি হিসেবে মেজার করি, সেটাকে বলছি আমরা প্যাসে ইন্ডেক্স। তো এটি আর কি ব্যাপার, মানে এই সিপিআই এর মধ্যেই দেখো এই কিউ জিরোটাকে বেস ইয়ারের ইন্ডেক্সটা নিচ্ছি, মানে বেস ইয়ারে আমার যে গুডস এর অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা আমি দুই জায়গায় নিচ্ছি। এবারে বেস ইয়ারের বদলে এই অ্যামাউন্টটা যদি আমি কারেন্ট ইয়ারের অ্যামাউন্টটা নিই, তাহলে সেটা কি হবে, কারেন্ট ইয়ারের প্রোডাক্টের অ্যামাউন্ট কত আছে সেটা নিলে পরে সেটাকে আমার প্যাসে ইন্ডেক্স বলবো। নেক্সট হলো বায়াস। বায়াস হচ্ছে আমার লেসপেয়ার্স ইন্ডেক্সের ক্ষেত্রে 10 টু ওভারস্টেড ইনফ্লেশন হয়, ওভারস্টেড ইনফ্লেশন হয়, আর প্যাসে ইন্ডেক্সের ক্ষেত্রে আমার আন্ডারস্টেড ইনফ্লেশন দেখা যায়। আর যেমন লেসপেয়ার্স ইন্ডেক্স আমার জেনারেলি দা সিপিআই, যেটা আমরা দেখলাম, কাস্টমার প্রাইস ইন্ডেক্স। আর প্যাসে ইন্ডেক্স জেনারেলি আমার জিডিপি ডিফ্লেক্টর যেটা আছে, সেটাই আমার প্যাসে ইন্ডেক্সকে ফলো করে, মানে ওখানে আমরা কারেন্ট কোয়ান্টিটি নিয়ে আলোচনা করি ইন জিডিপি। ঠিক আছে, জিডিপি ডিফ্লেক্টর, তো এলো ব্যাপার। এখন আমাদের কম্পোজিট অ্যান্ড হচ্ছে কমোডিটি ইন্ডেক্সের সম্পর্কে পড়তে হবে। তো কমোডিটি ইন্ডেক্স বলতে আমরা যা বুঝি, কমোডিটি ইন্ডেক্স মানে যেটা করে প্রাইস অফ আ সিঙ্গেল কমোডিটি অর ন্যারো সেট অফ রিলেটেড কমোডিটিস, লাইক হলো স্টিল প্রাইস ইন্ডেক্স, কপার ইন্ডেক্স, তারপরে ক্রুড অয়েল ইন্ডেক্স, মানে এই সব আর কি। ইট ইজ ইউজফুল ফর অ্যানালাইজিং কস্ট চেঞ্জেস ইন দ্য স্পেসিফিক ম্যাটেরিয়াল। আমরা ওই স্পেসিফিক ম্যাটেরিয়ালে কত দাম চেঞ্জ হচ্ছে সেটা বার করার জন্য, সেটা কমোডিটি ইন্ডেক্স গেল। কম্পোজিট ইন্ডেক্স বলতে বোঝায় অলসো কল্ড as aggregate index, এক্ষেত্রে ট্র্যাক দ্য কম্বাইন্ড প্রাইস অফ আ বাস্কেট অফ সেভারাল গুডস সার্ভিসেস, ওয়েটেড বাই দেয়ার রিলেটিভ ইম্পর্টেন্স। এক্সাম্পল সিপিআই বলো, কাস্টমার পিপিআই গুডস, তারপর সিপিইপিআই বলো, আইএনআর ইন্ডেক্স বলো, এরকম ইন্ডেক্স আমার কাছে চলে আসছে। এক্সাম্পল এখানে দেখাই গেল। ঠিক আছে, তো এখানে কমোডিটি ইন্ডেক্স আর কম্পোজিট ইন্ডেক্সের এখানে ইসে দেওয়া আছে, ভার্সেস দেওয়া আছে, তোমার দেখবে ওটা। নাও হচ্ছে ইউজ অফ প্রাইস ইন্ডেক্সেস ইন ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স। এই প্রাইস ইন্ডেক্স আমার জানার দরকার কি, কেন জানবো আমি প্রাইস ইন্ডেক্স গুলো? ঠিক আছে, তো প্রাইস ইন্ডেক্স আমার জানার দরকার রয়েছে, কারণ প্রাইস ইন্ডেক্স কি করে কনভার্ট দ্য পাস্ট কস্ট টু প্রেজেন্ট ইকুইভ্যালেন্ট কস্ট, মানে পাস্টে কোনো জিনিসের কস্ট যা ছিল আর প্রেজেন্টে এটার কস্ট কি হয়েছে, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে বোঝায় এই যে আমাদের এই ইন্ডেক্স আর কি। ঠিক আছে, যেমন এই কস্ট এস্টিমেশন ইন্ডেক্স, এই যে যেটা আমরা অলরেডি দেখলাম, দ্যাট ইজ সি টু ইকাল টু সি ওয়ান ইন্টু আই টু বাই আই ওয়ান। এটা বলতে কি বুঝি, সি টু এখানে যেটা আছে এটা হচ্ছে আমাদের এস্টিমেটেড কস্ট অ্যাট দ্য টাইম টু, কস্ট এস্টিমেশনের একটা ফর্মুলা যেটা আমরা অলরেডি দেখেছি। সি ওয়ান হচ্ছে আমাদের নোন কস্ট একটা টাইম, কোন একটা বেস পিরিয়ডে আমার টাইম কস্ট কত ছিল সেটা আমরা জানি। আই ওয়ান হলো সিম্পলি আমাদের ইন্ডেক্স ভ্যালু ফর টাইম ওয়ান, মানে কারেন্ট বেস টাইম, আর টাইম টু যেটা হচ্ছে আমার কারেন্ট টাইম বা ফিউচারে যদি ক্যালকুলেশন করি ফিউচার টাইম। ঠিক আছে, এখন এই হচ্ছে একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল দেওয়া আছে, এটা পরীক্ষায় আসতে পারে। যা কেমিক্যাল প্লান্ট ওয়াজ বিল্ড ইন 2010 বিল্ড করা হয়েছে, যার কস্ট ছিল হচ্ছে $5 মিলিয়ন। ঠিক আছে, $5 মিলিয়ন হয়ে যায়, এটা পরীক্ষা কিন্তু রুপিসে আসতে পারে। তো যাই হোক, এটা ডলারে ক্যালকুলেশন করা আছে, তো এই হিসেবে দেখো। তো হোয়েন দ্য সিইপিসিআই ওয়াজ হচ্ছে 532, অ্যান্ড এই সিইপিসিআই কি জিনিস সেটা আমি অলরেডি বলবো, জিনিসটা ডিসকাস করেছিলাম, যে এটা হচ্ছে সিম্পলি আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্লান্ট কস্ট ইন্ডেক্স, যেটাকে সিইপিসিআই বলা হয় শর্টকাটে আর কি। তো এটা ইন্ডেক্সই মনে করতে পারো।
ঠিক আছে। নাও সিপিইসিআই ইন্ডেক্স ইন 2024 কি হলো, 800 হয়ে গেল। ঠিক আছে, তাহলে ভাবো এস্টিমেট কস্ট টু বিল্ড আ সিমিলার প্ল্যান ইন 2024 কত হবে। যে প্ল্যানটা আমার 2010 প্ল্যান করার জন্য $5 মিলিয়ন খরচ হয়ে গেছিল, তখন তার আমার ইন্ডেক্স কত ছিল, 532 ছিল। অ্যান্ড কারেন্টলি ইন্ডেক্স হচ্ছে কিন্তু 2024 সালে আমার 800 হয়ে গেছে। তাহলে এখন ওই প্ল্যানটা বিল্ড করতে আমার খরচা কত হবে। তাহলে সিম্পলি আমরা কি করব, আমাদের এই যে ফর্মুলা, আমাদের ইন্ডেক্সের কস্ট এস্টিমেশনের ফর্মুলা লাগাই দিব, C2 ইকুয়াল টু C1 ইন্টু I2/I1। তাহলে C1 আমরা জানি $5 মিলিয়ন, C2 আমরা দেখলাম 800, অ্যান্ড CI আমরা কত দেখলাম, CI আমরা অলরেডি দেখেছি 532। সিম্পলি মারো, $7.5 মিলিয়ন প্রায় হয়ে যাচ্ছে। বাকি পয়েন্টটা তুমি দেখো, এটা পুরো লেখাটা আছে, ক্যালকুলেটর মারবে সিম্পলি। তো ইকোনমিক্স পরীক্ষা কিন্তু ক্যালকুলেটর লাগবে, তো সেই ক্ষেত্রে ক্যালকুলেটর নিয়ে যাবে। নেক্সট হচ্ছে রিয়েল অ্যান্ড ভার্সেস নমিনাল ইন্টারেস্ট, এটা কি জিনিস। তো ইন দ্য ফান্ডামেন্টাল অফ ইনকর্পোরেটিভ ইনফ্লেশন ইকোনমিক্স এনার্জি, এই ক্ষেত্রে আমাদের রিয়েল ইন্টারেস্টটা কত হচ্ছে আর নমিনাল ইন্টারেস্ট কত হচ্ছে সেটা কিন্তু ভাবতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের কি হয়, ফিশার ইকুয়েশন চলে আসে, ফিশার একজন বিজ্ঞানী তার ইকুয়েশন চলে আসে। ফিশার ইকুয়েশন বলে যে 1+i ইকুয়াল টু 1+i ড্যাশ ইন্টু 1+f। আই ড্যাশ কি জিনিস, আই কি জিনিস, আর এফ কি জিনিস। আই হচ্ছে আমাদের নর্মাল যে নমিনাল ইন্টারেস্ট, সেটা মার্কেট ইন্টারেস্ট বা নমিনাল ইন্টারেস্ট বা ইনক্লুড ইনফ্লেশন যেটা আছে সেটা নিচ্ছি। ঠিক আছে, ইনফ্লেশন সহ যে আমাদের নমিনাল যেটা ইন্টারেস্ট হয় সেটা। আর আই ড্যাশ হচ্ছে আমাদের রিয়েল ইন্টারেস্ট, যেটা আমি ইনফ্লেশন বাদ দিয়ে যদি যে ইন্টারেস্টটা ভাবি রিয়েল ইন্টারেস্ট, সেটা হবে। আর এফ হচ্ছে আমাদের ইনফ্লেশন পার ইয়ার কত হচ্ছে। ঠিক আছে, তো নমিনাল ইনফ্লেশন কি হবে, ইন্টারেস্ট কি হবে সেটা এখানে দেখানো হলো। নাও কিছু ইম্পর্টেন্ট কথা, অ্যাকচুয়াল ডলার, রিয়েল ডলার কনসেপ্টটা তোমার জানা উচিত, বা এখানে তুমি অ্যাকচুয়াল রুপি আর রিয়েল রুপি এই জিনিসটাও ভাবতে পারো। তো কারেন্ট অ্যান্ড দেন কারেন্ট ডলার বা কারেন্ট রুপি যদি ভাবো এই অ্যাঙ্গেল থেকে, তো অ্যাকচুয়াল যেটা আছে, দ্য নাম্বার অফ ডলার বলো বা নাম্বার অফ রুপি অ্যাট দ্য টাইম অফ ক্যাশ ফ্লো, যখন ক্যাশ ফ্লোটা হয়েছে সেই টাইমে, যখন ক্যাশ ফ্লো মানে খরচা হয়েছে বা আমি টাকাটা পেয়েছি, সেটা ক্যাশ ফ্লো বলছি। ক্যাশ ফ্লোর টাইমে আমার কতগুলো রুপি ছিল বা কতগুলো ডলার ছিল, সেটার নাম্বারটা। এটা হচ্ছে কি করে, আবার এফেক্ট অফ ইনফ্লেশনের এফেক্টটাকে রিফ্লেক্ট করার জন্য ইউজ করা হয়। আর রিয়েল ডলার বলতে আমরা কি বুঝি, দ্য কনস্ট্যান্ট অর টুডেজ ডলার, বাট কনস্ট্যান্ট যেটা আমার ইউজ হচ্ছে, দ্য ডলার অ্যামাউন্ট এক্সপ্রেসড ইন টার্ম অফ পারচেসিং পাওয়ার। যেটাকে আমি যে রুপিটাকে আমি পারচেসিং পাওয়ারের রেসপেক্টে দিচ্ছি, বা যে ডলারটাকে আমি পারচেসিং পাওয়ারের রেসপেক্টে দিচ্ছি একটা যে কোনো নির্দিষ্ট রেফারেন্স পয়েন্টে, তাকে বলছি আমরা রিয়েল ডলার বা রিয়াল রুপি। ঠিক আছে, তো রিয়াল রুপি বা রিয়াল ডলার উইল বি দ্য অ্যাকচুয়াল রুপি অ্যাকচুয়াল ডলার বাই হলো 1+f⁴n। এফ হচ্ছে আমাদের সিম্পলি আমাদের ইনফ্লেশন, আর এন হচ্ছে আমাদের টাইম। ঠিক আছে, নাও নেক্সট হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো অ্যাট দ্য ইনফ্লেট অ্যাট ডিফারেন্ট রেটস। ঠিক আছে, এটা বলতে আমরা কি বলছি, ক্যাশ ফ্লো অ্যাট দ্য ইনফ্লেট, ক্যাশ ফ্লোজ দ্যাট ইনফ্লেট অ্যাট ডিফারেন্ট রেটস। ঠিক আছে, যে ক্যাশ ফ্লো একটা এমন একটা ক্যাশ ফ্লো যেটা কি করছে, আমার ইনফ্লেশন হচ্ছে, বাট কি ডিফারেন্ট রেটে ইনফ্লেশন হচ্ছে, সেই জিনিসটা আর কি। ইন মেনি ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস ডিফারেন্ট কস্ট অ্যান্ড রেভিনিউ কম্পোনেন্টস এসকেলেট অ্যাট ডিফারেন্ট রেটস। যেমন দেখা গেল লেবারদের রাইজ, টাকার যে অ্যামাউন্ট যেটা বাড়ছে, লেবার কস্ট, সেটা আমার 5% ইনক্রিজ হচ্ছে প্রতি বছর। আবার ম্যাটেরিয়ালের কস্ট দেখা যাচ্ছে 3% ইনক্রিজ হচ্ছে। তো টোটাল ইনফ্লেশন আমি যেটা করছি, সেটা আমি কিভাবে ভাগ করবো, সবার তো আল্লাহ আল্লাহ আমার রেট হচ্ছে না, তো সেটা কিভাবে করবো। তো সেই ক্ষেত্রে আমার কিছু এস্টিমেশন করতে হবে। ফার্স্ট হচ্ছে আমাদের সিঙ্গেল এসকেলেশন রেট বার করার একটা টেকনিক হতে পারে, যে ইন আ ক্যাশ ফ্লো যে C0, দ্য টুডেস ডলার ইনফ্লেটস এট দ্য রেট পার ই। তো সেই ক্ষেত্রে আমার সিম্পলি অ্যাকচুয়াল রেট আমার বার করে নেবো, দ্যাট ইজ C0 ইন্টু 1+e⁴n। ঠিক আছে, এখন আরেকটা ওয়ে হতে পারে যে আমরা মিক্সড ইনফ্লেশন রেট বার করলাম। সেক্ষেত্রে আমার জেনারেল প্রসিডিউর এটি ফলো করা হয়, যে আমরা সর্বপ্রথমে আইডেন্টিফাই করলাম যে ইচ ক্যাশ ফ্লো কম্পোনেন্ট অ্যান্ড ইটস এক্সেলেশন রেট। মানে আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট সম্পর্কে দেখলাম এবং তাদের এক্সেলেশন রেট বা ইনফ্লেশন রেটটা আমরা দেখে নিলাম, ই কে ধরলাম। তারপরে সেটাকে কি করলাম, ইচ কম্পোনেন্টস টু অ্যাকচুয়াল ডলার বা অ্যাকচুয়াল রুপি, সেটাতে কনভার্ট করলাম বা অ্যাকচুয়াল কারেন্সিতে কনভার্ট করলাম। তো অ্যাকচুয়াল কারেন্সি কোনটা, যে সিম্পলি যেটা আমার সিঙ্গেল এক্সেলেশন রেট যেটা দেখলাম সেটা। ঠিক আছে, সেটা কনভার্ট করলাম। কনভার্ট করার পরে find the present worth of each actual dollar cash flow using the market মার্কেট ইন্টারেস্ট মানে কি, নমিনাল ইন্টারেস্ট। আর নমিনাল ইন্টারেস্ট করতে হবে, অ্যাকচুয়াল ইন্টারেস্ট আমাদের কাছে আছে, তার সাথে ওই নমিনাল ইন্টারেস্ট যেটা আছে সেটা মেরে দাও, বার করে নাও। বার করে এই আমাদের এখান থেকে প্রেজেন্ট ওর্থটা বার করতে হবে। প্রেজেন্ট ওর্থের ফর্মুলা আমরা অলরেডি দেখেছি আগে, তো প্রেজেন্ট ওর্থটা বার করবো। প্রেজেন্ট ওর্থ বার করার পরে সমস্ত যে প্রেজেন্ট ওর্থ গুলো আছে সবগুলোকে আমরা একসাথে যোগ করবো। তো যোগ করলে পরে আমরা টোটাল প্রেজেন্ট ওয়েটটা পেয়ে যাবো।
ঠিক আছে। তো এই টোটাল প্রেজেন্ট হয়ে গেল। এখন এই টোটাল প্রেজেন্টের রেসপেক্টে আমাদের বাজেট যা যা আছে সেটা আমাদের ক্যালকুলেট করো। তো এইভাবে জেনারেলি আমাদের মিক্সড ইনফ্লেশন রেটটা ক্যালকুলেট করা হয়। ঠিক আছে। নেক্সট আরেকটা হইতে পারে জিওমেট্রিক গ্রেডিয়েন্ট উইথ ইনফ্লেশন। এই ক্ষেত্রে কি করা হয়, এই ক্ষেত্রে হোয়েন আ ক্যাশ ফ্লো গ্রোস অ্যাট দ্য কনস্ট্যান্ট রেট, যদি আমরা ভাবি যে এই যে আমাদের এসকেলেশন বলো বা ইনফ্লেশন বলো, সেটা আমাদের কনস্ট্যান্ট রেটে বাড়ছে, আমি জি ধরে নিচ্ছি এখানে কনস্ট্যান্ট রেটে বাড়ছে, তো উই ডিসকাউন্ট অ্যাট নমিনাল রেট আই। তো সেই ক্ষেত্রে আমি কি ধরি, ডিসকাউন্ট অ্যাট নমিনাল রেট আই আই ধরি। তার নমিনাল রেট যেটা আছে সেটা ডিসকাউন্ট আই ধরি। প্রেজেন্ট দ্য ওর্থ অফ এন ইয়ার সিরিজ অফ দ্য ফার্স্ট পেমেন্ট এ ওয়ান, সেটা কি হবে, ফার্স্ট পেমেন্ট যেটা আছে সেই ফার্স্ট পেমেন্টের রেসপেক্টে আমার প্রেজেন্ট ওর্থ কত হবে, সে ফার্স্ট প্রেজেন্ট ওর্থ হবে আমার এ ওয়ান। আমরা তো জানি ফার্স্ট পেমেন্ট, পেমেন্ট বলতে কি বোঝাচ্ছে, এ এ মানে কি, যেটা ইন্টারেস্ট পে করি আমরা, যে এ ইন্টু হচ্ছে 1 - 1 + g/1 + i টু দি পাওয়ার n/i - g, যেখানে এই আই আর জি কিন্তু আলাদা জিনিস। আই কি জিনিস, আই হচ্ছে নমিনাল রেট, ঠিক আছে, আর জি কি, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট কনস্ট্যান্ট রেট। ঠিক আছে। তাহলে এই ইকুয়েশন দিয়ে আমরা একটা অঙ্ক দেখি, মানে আমাদের এক্সাম্পল দেখি। যেন ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট হ্যাজ দ্য ফলোইং অ্যানুয়াল কস্ট, টু লাইক টুডেজ ডলার হিসেবে বলা আছে। অ্যানুয়াল কস্ট লেবারের হচ্ছে 50,000 ডলার, যেখানে আমার এসকেলেশন যেটা হয় সেটা হচ্ছে 5% হাইক হয়। মেটেরিয়ালের ক্ষেত্রে আমার 3% হাইক হয়, অ্যান্ড $30,000 হচ্ছে। মার্কেট ইন্টারেস্ট হচ্ছে আমার 12% আছে, মানে মার্কেট ইন্টারেস্ট মানে আমার নমিনাল ইন্টারেস্ট। অ্যান্ড প্রজেক্ট লাইফ মানে এন ইকাল দেওয়া আছে 3 বছর, 3 বছর এই প্রজেক্টটা চলবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি বার করতে হবে, সেই ক্ষেত্রে আমরা সিম্পলি আমাদের লেবার কস্ট বার করব, আমাদের টোটাল প্রেজেন্ট করতে হবে, মেনলি বার করবো। তো টোটাল প্রেজেন্ট বার করার জন্য কি করতে হবে, আমাদের কাছে টোটাল দেখতে হবে 3 বছর। তো প্রত্যেক বছরে আমার লেবার কস্ট কত হচ্ছে, আর হলো ম্যাটেরিয়াল কস্ট কত হচ্ছে। তো লেবার কস্ট আমার ফার্স্ট বছরে হচ্ছে 52,000 হাইক হয়ে যাচ্ছে, সেকেন্ড বছরে আমার 55,000 হয়ে যাচ্ছে, কারণ হাইক হিসেবে ওই ফর্মুলা লাগবে না আমার, অরিজিনাল টাকা and তার সাথে আমার কত কি হচ্ছে, যেটা হচ্ছে ইসে এসকেলেশন যেটা হচ্ছে, মানে যে এসকেলেশন 5% হচ্ছে, তাহলে 1.100 এর সাথে আরো 5% অ্যাড হবে, মানে 0.5, 105% হচ্ছে, তাহলে 0.05 হচ্ছে। তো 0.05 এর টু দি পাওয়ার 1, কারণ যত বছর হবে সেটা এখানে ইন্টু হবে। তাহলে 52,500 হচ্ছে, তারপর 55,500, 125 হচ্ছে, তারপর 57,881 হচ্ছে। এটা গেল আমার পুরো লেবার কস্ট। ঠিক আছে। তারপরে ম্যাটেরিয়াল কস্ট কত হবে, ম্যাটেরিয়াল কস্ট এটা হলো, মানে এই যে সমস্ত যেটা পাইলাম এগুলাকে প্রেজেন্ট করতে পারো। প্রেজেন্ট নোট মানে কি, সিম্পলি যেটা আসলো, যেটা খরচা, তার টোটাল খরচা হচ্ছে প্রথম বছরে কত খরচা হচ্ছে, 52,500 প্লাস হচ্ছে 30,900, তাহলে কি হচ্ছে 83,400 হচ্ছে। 83,400 বাই কত হচ্ছে, বাই করতে হবে টোটাল যত পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে, মানে নমিনাল মার্কেট রেট হিসাবে, মার্কেটের কত 12% পাচ্ছে, তাহলে কত হবে 1.12। তাহলে সিম্পলি টোটাল যত খরচা হয়ে যায় বাই হলো 1.12। তাহলে সেইভাবে প্রত্যেকটা প্রেজেন্ট রোধ বাড়াবে। তো প্রত্যেকটা প্রেজেন্ট অর্থের সাথে আমরা কি তার কি সামেশন যোগ করে দিচ্ছি। তো আলটিমেটলি আমাদের টোটাল যে প্রেজেন্ট রোধ হবে সেটা কি, সেটা আমার কি হবো, আহ, আমাদের এই যে এটা পাবো। ঠিক আছে। মানে 220K বলতে পারবো। ঠিক আছে, বা 2,20,000। তো এই হলো আলটিমেটলি আমাদের এখানে ইনফ্লেশনের টপিক শেষ হয়ে গেল। নেক্সট আমাদের যে চ্যাপ্টার নাম্বার 6 রয়েছে, যেটা আমরা নেক্সট ভিডিওতে করবো, দ্যাট ইজ প্রেজেন্ট ওর্থ অ্যানালাইসিস। থ্যাংক ইউ ফর দিস লেকচার, দেখা হচ্ছে নেক্সট লেকচার।